আমি আজকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে অফিসিয়ালি তাকে মেরিনার্স গ্রুপের সিইও ঘোষণা করতেছি। অনেক উদ্যোক্তারা, অনেক মালিক যারা কোম্পানির, তারা অনেক সময় থাকে মালিক হিসেবে কিন্তু ফুল সিস্টেমের কাছে জিম্মি থাকে। তারা সিন্ডিকেট করে ফেলে। ফ্যাক্টরিতে একটা সিন্ডিকেট হয়, হেড অফিসে একটা সিন্ডিকেট হয়, তারা নিজেদের মধ্যে এগুলো করে ফেলে। সেলসের লোকের সাথে একটা সিন্ডিকেট হয়, সেলসের লোক এইচআরের সাথে মিলে বেতন টেতন বেশি নিয়ে ওই দিক দিয়ে ভাগ বটনা করতে আসে, দেখা গেছে মালিক নিজেও জানে। আমাদের কোম্পানির সুবিধা হলো এটা যে এই ফ্যাক্টরি, এই সেলস, এই হেড অফিস, R&D ডিপার্টমেন্ট, কিউসি ডিপার্টমেন্ট, এইচআর, সমস্ত কিছু এখানে আমরা তথ্য পাই হলো একজনের কাছ থেকে, যে হলো আমাদের এই ইউসুফ সাহেব। সিরাজগঞ্জ থেকে কিন্তু আমাদের এখন পার ডে আল্লাহর রহমতে মানে নর্মাল প্রোডাকশনেও দেখা গেছে 10 থেকে 12 লক্ষ টাকার এখন হচ্ছে, কিন্তু এটা খুব শীঘ্রই টানেল ওভেন আনলে কিন্তু এটা 20 লক্ষের উপরে চলে যাবে। আচ্ছা, এমডি শরীফুল ইসলাম, 47 ব্যাচ, বাংলাদেশ মেরিন একাডেমি। সো শরীফুল আমাদের ডিরেক্টর না, বাট একজন ওয়েল উইশার হিসেবে আমাদের সাথে আছে এবং আমাদের কার্যক্রম, আমাদের বিভিন্ন ফাংশনগুলো, আমাদের পলিসিগুলো ফলো করে। সো আমরা শরীফুলের কাছ থেকে শুনবো যে তার উপলব্ধিতে আসলে কি আসলো এবং মানে বাইরে থেকে শুনে আসলে কি বুঝতে পারলেন যে আমরা আসলে কি করতেছি, এবং তার যদি অন্য কোনো মতামত থেকে থাকে মেরিনারদের উদ্দেশ্যে বলার জন্য, সেটার ব্যাপারেও যদি সংক্ষেপে বলতাম। আসসালামু আলাইকুম, আমি এমডি শরীফুল ইসলাম, 47 ব্যাচ, চিফ অফিসার, প্রেজেন্ট র্যাঙ্ক। আমি আসলে মেরিনার্স গ্রুপ সম্বন্ধে অনেক আগে থেকেই জানি, কিন্তু মেরিনার্স গ্রুপের যে আরও আগে প্রোগ্রাম হয়েছে অথবা তখন হয়তো আমি শিবে ছিলাম, তো ওইভাবে অ্যাটেন্ড করা হয়নি। গত শুক্রবারে যে প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামে আমি এসেছি। স্যার সুন্দর করে ব্রিফ করেছেন স্যারদের বিজনেস মডেল এবং আগামীতে কী করবেন এবং সব কিছুর সম্পর্কে। তো একটা মোটামুটি একটা ধারণা আসছে মেরিনার গ্রুপের ভিশন সম্পর্কে। তো আজকে আবার আসলাম, আমাদের স্পেশালি 47 এবং 48 ব্যাচকে ইনভাইট করা হয়েছিল। তো আমি আসলাম, এসে স্যারের কথা শুনলাম এবং অন্যান্য ডিরেক্টর স্যারদেরও কথা শুনলাম। শুনে মোটামুটি একটা ধারণা পেয়েছি যে আগামীতে হয়তো এই কোম্পানিটা একটা বড় পর্যায়ে যাবে। তো এখনও আমরা যারা ইনভেস্ট করি নাই বা ইনভেস্ট করার জন্য চিন্তা করতেছি, তো মোটামুটি একটা পজিটিভ ভাইব আসছে, করা যায়। এবং অনেক রুমার ছিল মেরিনার্স গ্রুপের সম্বন্ধে, অনেক রুমার্স বা অনেক কথাবার্তা আমরা গ্রুপে দেখতে পেরেছি সোশ্যাল মিডিয়াতে। ওই সব রুমার্স এবং ওই যে কন্ট্রোভার্সিগুলো যে ছিল, স্যার ওই সবের ব্যাপারেও মোটামুটি একটা কথাবার্তা বলেছেন। তো আমাদের কিছু ডাউট ছিল, তো এখন মোটামুটি ডাউট ক্লিয়ার। তো আমরা যারা চাই এই গ্রুপে, যারা এখনও ডিরেক্টর হই নাই বা ইনভেস্ট করি নাই, তবে আমরা এখনও করতে পারি। আর স্যারও আরেকটা অপশন দিয়েছেন, যদি আমরা ইন্ডিভিজুয়ালি স্যারের সাথে কথা বলতে চাই তো স্যার সেটাও অ্যারেঞ্জ করে দিবেন এবং আরও বিস্তারিত সেই ক্ষেত্রে জানার থাকবে। তো এই আর কি। তো আমি আশা করতেছি মেরিনার্স গ্রুপের শুভাকাঙ্ক্ষী হিসাবে যে এই গ্রুপটা অনেক অনেক দূর যাক এবং স্যাররা যেটা চাচ্ছেন, যে পর্যন্ত এই গ্রুপটাকে নিয়ে যেতে চাচ্ছেন, তো আমি আশা করব যে আমাদের যেন ওই লক্ষ্য অর্জন করা মানে সম্ভব হয়। আর সবচেয়ে একটা যুগান্তকারী যে একটা স্যাররা মানে চাচ্ছেন যে করতে, মেরিনার্স ক্লাব, এটা আসলে করাটা খুবই দরকার। কারণ প্রতিটা অর্গানাইজেশনের একটা ক্লাব আছে, যেমন পুলিশের একটা পুলিশ ক্লাব আছে, আর্মিদের যারা আছে রাওয়া ক্লাব আছে, ক্যাডেট কলেজের একটা ক্লাব আছে, ক্যাডেট কলেজ ক্লাব আছে। কিন্তু আমাদের মেরিনারদের সেরকম কোনো যাওয়ার জায়গা নেই, সেরকম কোনো ক্লাব নেই যেখানে আমরা যাব, গেট টুগেদার করবো, একটু স্পোর্টস করলাম। যেমন ক্যাডেট কলেজ ক্লাবে আমি গিয়েছিলাম, অনেক স্পোর্টসের জায়গা আছে। আমাদের কিন্তু সেরকম নাই যে ফ্যামিলিকে নিয়ে যাব একটু, মানে মেরিনারদের আমরা আসলে জাহাজে চাকরি করি এতটুকুই, কিন্তু ল্যান্ডে কিন্তু আমরা আমাদের ওয়াইফকে বা ফ্যামিলিকে দেখাইতে পারতেছি না যে আমাদের একটা কমিউনিটি আছে বা আমাদের একটা জায়গা আছে, যাওয়ার জায়গা কিন্তু নাই। তো এরকম যদি একটা ক্লাব হয় এটা অনেক ভালো হবে।
এটা আসলে অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফুল। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সো আপনারা যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা মানে ক্ষুধার্ত হয়েছেন, আমরা জানি সেই কারণে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। তো আমাদের খাবারও চলে আসবে ইনশাল্লাহ। তো আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আসলে আমাদের এই যে যত প্রোডাক্ট আপনারা খান এবং ফুল যে সিস্টেমটা আপনারা দেখতেছেন, এই ফুল সিস্টেম পরিচালনা করার জন্য সবগুলো কোম্পানিতেই দুইটা জায়গা লাগে। মানে ম্যানেজমেন্টে একজন স্ট্রং লোক লাগে আর টেকনিক্যাল লাইনে একজন স্ট্রং লোক লাগে। আমরা ম্যানেজমেন্টের পার্টটা অনেক সময় দেখতে পারি, কিন্তু আমাকে যদি বলা হয় যে এই চানাচুরটা স্বাদ ঠিক না, এটা ঠিক করো, এটা আমার পক্ষে এখন আর সম্ভব না যে আমি আবার ফুড ইঞ্জিনিয়ার হয়ে লেখাপড়া করে আমি আবার সেটা করি। কিন্তু আমার পক্ষে এটা সম্ভব যে না, আমি এইচআর ডিপার্টমেন্টে কীভাবে একজন লোক রিক্রুট করবে এটা একটু ট্রেনিং নিয়ে আমি এটা করতে পারবো। এই জন্য বর্তমানে অনেক বড় বড় কোম্পানিতে কি করে, তারা এই টেকনিক্যাল লোককে তাদের কোম্পানির বড় পজিশনে রাখে, সিইও হিসেবে নিয়োগ দেয়। তাদের এই টেকনিক্যাল লোক যদি টপ পজিশনে থাকে তাহলে মানে সুবিধাটা কি? যেমন আমি বিভিন্ন কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর, সিইও তাদের সাথে যখন আলাপ করি, তা আমরা একটা কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট আনবো, তা জিজ্ঞেস করলাম যে আপনাদের কস্টিংটা আমাকে একটু জানাবেন, যে ফ্যাক্টরিতে এত কস্ট হয়, আমরা কত করে আনবো এবং কত করে আমরা মার্কেটে বিক্রি করবো। আমাদের একটা বিস্কিট ছিল আগে, যেটা আমরা টানেল ওভেন যে আনতেছি সেটা দিয়ে হবে। টেক্সাস বিস্কিটটা আমরা আরেকজনের কাছ থেকে আনতাম, আর পপস টাইপের যেটা আমাদের পিপি ব্র্যান্ডে, এটা আমরা মার্কেটে ছাড়তাম। তো উনি এই কস্টই আমাকে দিতে পারতো না, 10 দিন 15 দিন চলে যেত। পরে শুনলাম কারণ কি? কারণ হলো যে কস্টিং করে তাকে যখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হইতেছে বা হেড অফিস থেকে বলা হইতেছে, তিনি আবার দেখা গেছে এটা বলতেছে ওইখানে কিউসিকে, কিউসি আবার বলতেছে ওখানে ফ্যাক্টরি ইনচার্জকে। তো এখন তারা বলতেছে যে না, এখন কস্টিং দেওয়া যাবে না, কারণ এই প্রোডাক্ট যেগুলো আসছে এই কাঁচামালের দাম বাড়তে পারে, এখন এটা দিলে পরে কস্ট নাও মিলতে পারে, এ পরে আসলে এটা পরে দিয়ে একজন আরেকজনকে ঘুরে। তো এটার এই যে একটা ব্যারিয়ার, এই কারণে অনেক উদ্যোক্তারা, অনেক মালিক যারা কোম্পানির, তারা অনেক সময় থাকে মালিক হিসেবে কিন্তু ফুল সিস্টেমের কাছে জিম্মি থাকে, তারা সিন্ডিকেট করে ফেলে। ফ্যাক্টরিতে একটা সিন্ডিকেট হয়, হেড অফিসে একটা সিন্ডিকেট হয়, তারা নিজেদের মধ্যে এগুলা করে ফেলে। সেলসের লোকের সাথে একটা সিন্ডিকেট হয়, সেলসের লোক এইচআরের সাথে মিলে বেতন টেতন বেশি নিয়ে ওইদিকে ভাগ বটনা করতে আসে, দেখা গেছে মালিক নিজেও জানেন। আমাদের কোম্পানির সুবিধা হলো এটা যে এই ফ্যাক্টরি, এই সেলস, এই হেড অফিস, R&D ডিপার্টমেন্ট, কিউসি ডিপার্টমেন্ট, এইচআর, সমস্ত কিছু এখানে আমরা তথ্য পাই হলো একজনের কাছ থেকে, যে হলো আমাদের এই ইউসুফ সাহেব, যিনি একজন ফুড ইঞ্জিনিয়ার এবং তার আরও অনেক পরিচয় আছে এক্সপিরিয়েন্সের লাইনে। যদিও বয়স অনেক কম, কিন্তু তার পুরো লাইফটাই এই প্রফেশনাল লাইনে খুব সিরিয়াসলি তিনি এটাকে করতেছেন। এবং তার যে বয়স, সেই হিসাবে আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন বাংলাদেশে ফুড ইঞ্জিনিয়ারদের মধ্যে, তিনি অনেক দূর যাবেন, এটা আমার বিশ্বাস। তিনি মেঘনার হেড অফ কিউসি ছিলেন এবং হেড অফ কিউসি থাকা অবস্থায় ওখানে তিনি কীভাবে কাজ করেছেন সেই রিপোর্টও আমি নিস। শুধুমাত্র তাই না, ওখানে থাকা অবস্থায় তিনি রিক্রুটমেন্ট থেকে শুরু করে সেলসের রিক্রুটমেন্ট, একদিনে 200-500 লোকের ইন্টারভিউ অ্যারেঞ্জ করা, এগুলো ফুল বাছাই করা, সমস্ত কিছু তিনি তার শেখার জন্য করেছেন এইচআর ডিপার্টমেন্টের সাথে গিয়ে। কারণ তার ইচ্ছা হলো পুরো একটা কোম্পানি কীভাবে চলে এই পুরো জিনিসটা তিনি শিখবেন। তবে এটা অনেক আর্লি স্টেজে শিখে ফেলছে, এই বয়সে এত কিছু জানার কথা না। জানলে বুঝতে হবে যে তার ফ্যামিলিকে হয়তো তিনি সময় ঠিক মতো দিতে পারেন না,
কারণ প্রচুর পরিমাণে সময় এখানে দিতে হয়েছে তাকে। এই যে এখন দেখবেন আমরা এখানে কথা বলতেছি করতেছি, কিন্তু তার কিন্তু পুরা বাংলাদেশ থেকে ফোন আসতেছে, এগুলো সলভ করতেছে কন্টিনিউয়াস। এর মধ্যে আবার আমি যখন রাত্রে কথা বলি, আমার সাথে মাঝে মাঝেই রাত্র 1টা-2টা পর্যন্ত এগুলো নিয়ে প্ল্যানিং হয়, সারাদিন কী কী হইলো, কোথায় কী হইলো। একটা ওই দিক কথা হয়েছে 2:45 পর্যন্ত, আবার সকালবেলা ওইটা কিন্তু ঠিকই 8টার সময় কাজ শুরু করে দিস। এখন এত কিছু বলার উদ্দেশ্য হলো যে একজন ডেডিকেটেড এমপ্লয়ির কারণে একটা কোম্পানি কত দূরে যাইতে পারে সেটা বোঝানো। যে এই যে অলিম্পিক বলেন, অলিম্পিক যে কোম্পানিটা উঠছে এর পেছনে কিন্তু একজন টেকনিক্যাল হ্যান্ড আছে। তো এখন আমাদের কোম্পানিতে আল্লাহর রহমতে আমরা এই যে পাবনার প্রবলেমের কথা যদি বলি, সেখান থেকে শুরু করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটে প্রোডাক্ট ড্যামেজ, হ্যাঁ এই স্যারের বা সেন্সের লোকের প্রবলেম, এই সমস্ত কিছু কিন্তু এই ইউসুফ সাহেবকে নিয়েই আমি বলতে পারেন একজন সহযোদ্ধা হিসেবে তাকে পেয়ে আমরা কিন্তু এই ফাইটটা করতেছি। বিশেষ করে পাবনাতে যে প্রবলেম হলো আমাদের, অনেক সময় অনেক এমপ্লয়ি এটাকে পজিটিভলি নিত না, হয়তো দেখা গেছে আরেক জায়গায় চিন্তা ভাবনা করেন, কিন্তু উনি ওখান থেকে লেগে আছেন এবং সিরাজগঞ্জে যে পুরো ফ্যাক্টরিটা দেওয়া হয়েছে সেখানে যত ধরনের যত জায়গায় লিয়াজু করা প্রয়োজন, এই প্রবলেমগুলো যাতে না আসে সেটা কিন্তু সম্মিলিতভাবে আমার সাথে অ্যালাইন হয়ে এই জিনিসগুলো করতেছেন। অনেক কিছু দেখা গেছে আমিও অন্তভাবে সময় দিতে পারি বা আমিও জানি না, উনি এটা করে রাখছে। তো এই জন্য আমাদের কোম্পানির হেড অফ অপারেশন হিসেবে এতদিন দায়িত্ব পালন করতেন নিষ্ঠার সাথে। আর এর আগে আমি আমাদের কয়েকজন ডিরেক্টর নিয়ে তাকে প্রস্তাব দিয়েছিলাম, তখন তিনি এটা অ্যাকসেপ্ট করেন নাই। প্রস্তাবটা ছিল যে আপনি যে কাজ করতেছেন এটা তো আসলে সিইওর কাজ, তা আপনি কেন সিইও হবেন না। তো বলতেছিল তখন আরও আগে যে স্যার আরও কিছুদিন যাক, আর একটু গুছাই, এবং এটার জন্য আমার আরেকটু প্রিপারেশন দরকার মেন্টাল। তো পরবর্তীতে যেমন আমরা যখন এখন ফুল ফ্যাক্টরি রান করে ফেলছি, সিরাজগঞ্জ থেকে কিন্তু আমাদের এখন পার ডে আল্লাহর রহমতে মানে নর্মাল প্রোডাকশনেও দেখা গেছে 10 থেকে 12 লক্ষ টাকার এখন হচ্ছে, কিন্তু এটা খুব শীঘ্রই টানেল ওভেন আনলে কিন্তু এটা 20 লক্ষের উপরে চলে যাবে যদি আমরা 2 শিফটের মতো চালাই। 3 শিফট চালালে এটা আরও বাড়বে। তা এই জন্য যেমন এখন আমাদের সামনে আগানোর সময়, সো তার এই ডেডিকেশন, কোম্পানির সাথে এই বিপদের মধ্যে লেগে থাকা, এই সমস্ত কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তার ক্যারিয়ার বা তার মোটিভেশনটা যেন থাকে, এবং তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন যেন মেরিনেস গ্রুপকে নয়, একটা সুদমুক্ত কোম্পানি হিসেবে তিনি এটাতে সার্ভিস দিয়ে যেতে পারেন। সেই জন্য আমি আজকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে অফিসিয়ালি তাকে মেরিনেস গ্রুপের সিইও ঘোষণা করতেছি। সো দোয়া করবেন সবাই তার জন্য। তো অনেক সময় আমাকে অনেকে অনেক কিছু বলছে তার নামে, অনেক কিছু, বিশেষ করে সেলসের লোকে। তা আমি অ্যানালাইসিস করে দেখছি যে যেটাই অভিযোগ করছে সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমার কোম্পানির জন্য ভালো। এমনকি দেখা গেছে কোম্পানির মধ্যে একদম আমার নিকটস্থ কেউ হয়তো আছে, সেও এসে আমাকে যখন বললো, আমি দেখলাম যে না, সে যেটা বলতেছে এতে তার ব্যক্তিগত কাজে একটা বেশি পড়ে যাচ্ছে সেই জন্য, কিন্তু এরা ইউসুফ সাহেব তাকে যে বাধা দিচ্ছে বা তাকে প্রেশার দিতেছে এটা কোম্পানির জন্য ভালো। তো এই কারণে আমি প্রত্যেকটা জায়গায় যেখানে আমি দেখছি আমি তাকে সাপোর্ট দিয়ে গেছি, এবং উনি আস্তে আস্তে এই কারণে পুরো সিস্টেমটাকে অটোমেশনে নিয়ে আসতেছে। তো ইউসুফ সাহেব আগে একদিন একটা কথা বলছিল যে স্যার এই যে বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় প্রোডাক্ট দিচ্ছি, বাংলাদেশ নিয়ে পড়ে আছি, এটা তো স্বপ্ন হতে পারে না। স্বপ্ন হবে মেরিনেস গ্রুপের পণ্য কয়টা দেশে পৌঁছালো এবং এটা আমরা গুনে গুনে সমস্ত দেশে পৌঁছাইতে পারতেছি কিনা, এটা হবে স্বপ্ন। আমি তখন চিন্তা করলাম যে স্বপ্ন তো ইউসুফ সাহেব দেখাইতেছে আমাদেরকে আর নতুনভাবে। এই জন্য আসলে একজন ভালো এমপ্লয়ি একজন কোম্পানির জন্য কি অ্যাসেট হইতে পারে সেটা আসলে আমি খুব কাছ থেকে দেখতেছি। তা আমি কিন্তু ইউসুফ সাহেবের সাথে অনেক কড়া ভাষায় কথা বলি অনেক সময়,
অনেক সময় নিয়ে অনেক বিষয় নিয়ে আলাপ করি, অনেক বিষয় নিয়ে তাকে মাথা কাটানোর জন্য বলি, যেটা হয়তো তার জব ডিসক্রিপশনে নাই। তারপর আমি আজ পর্যন্ত কখনো শুনি নাই যে বলছে যে এটা আমি কেন করব। এবং ফ্যাক্টরির সাথে এই যে আমাদের রেস্টুরেন্ট, এটা আমি ভাবছি কোনো যোগসূত্র থাকবে না, কিন্তু ইউসুফ স্যার কিন্তু সুন্দর একটা ফরমেশন দিয়ে এটাকে ফ্যাক্টরির আন্ডারে নিয়ে নিল। এতে লাভ হইলো কি আমাদের, এই যে আজকে যে চাপের মশলাটা আসলো, এটা কিন্তু ফ্যাক্টরি থেকে ওখানকার যেই R&D ডিপার্টমেন্ট বা কিউসি ডিপার্টমেন্ট, তারা নিজেরা মশলা কিনে তারা বানাইয়া এরপরে এখানে পাঠায়। এখন এই রেস্টুরেন্টে কি হবে, KMCর যে চিকেনটা হয়েছে, আমরা যেহেতু চাপ নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে কিন্তু আমাদের R&D হবে ফ্যাক্টরিতে। তাহলে আমাদের পুরো বাংলাদেশে এটা যদি 300 ব্রাঞ্চও হয়, এটা ফ্যাক্টরির যে বিশাল একটা ল্যাব হবে আমাদের, সেখান থেকেই কন্ট্রোল হবে এই ফুড, সেখান থেকেই কন্ট্রোল হবে। এবং সেখান থেকেই কিউসি অফিসাররা, এটা কিন্তু নর্মাল ম্যানেজমেন্টের লোক না, কিউসি অফিসার যারা ফুড ইঞ্জিনিয়ার, তারা কিন্তু এখানে উইকলি এসে এখানে কিন্তু অডিট করে যাবে। তো এই যে সুন্দর একটা সেট আপের মধ্যে উনি ফেলে দিলেন। তো এই জন্য একজন এমপ্লয়ি এই যে ছোট একটা আইডিয়া, এটা আমাদেরকে দিতে পারে, কিন্তু ম্যানেজমেন্টের থেকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে কিন্তু আমাদের। এইখানে আত্মীয়করণ, এখানে দুর্বলতা, এগুলো হলে কিন্তু আইডিয়া শুধু শুনবই, এটা কখনো এক্সিকিউটেড হবে না। রিয়েল এস্টেট নিয়েও আমি তার সাথে আলাপ করি। কিছুদিন আগে আলাপ করলাম যে আমরা মেরিনাররা মিলে 300 মেরিনার মিলে আমরা একটা 300 ডুপ্লেক্স বাড়ি করবো, সেটাও একটা সিটির প্ল্যান করতেছি, পাশে আমাদের অ্যাগ্রো ট্যুরিজম থাকবে। এটা তার সাথে শেয়ার করার পরে তিনি কি করলেন, অনেকগুলা এরকম ডুপ্লেক্স বা অ্যাগ্রো কোর্সে এগুলার বিভিন্ন সোর্স থেকে আমাকে লিঙ্ক পাঠিয়ে দিলে এবং বললেন স্যার ওখানে প্র্যাকটিক্যালি আপনারা গিয়ে ভিজিট করে একটু সশরীরে দেখে আসা, যে প্ল্যানটা করছেন সুন্দর প্ল্যান, কিন্তু দেখে আসা। এটা তো ঘাটাঘাটি করতেছে, এটা তো জবের মধ্যে না কিন্তু। তো এই জন্য কাজকে যে ভালোবাসে তাকে ম্যানেজমেন্ট ভালোবাসবেই। এই জন্য স্যালারি বলেন বা বিভিন্ন মূল্যায়ন বলেন, তার যেটা এখানে হচ্ছে, আমরা যেই হিসেবে উনি দিতেছেন সেই হিসেবে আমরা এটার মূল্যায়ন করতে পারি না। অনেকে বলে যে স্টাফদের সামনে স্যালারি কম দিতেছি, দিতেছি, এগুলো বলা ঠিক না, বাট এটা নট অ্যাপ্লিকেবল ফর মি। হ্যাঁ, কারণ হয়তো তিনি এখানে স্টাফ হিসেবে আসতেন, বাট আমি এটা স্পষ্ট বলতে পারি যে তার মেন্টালিটিতে ওনারশিপ মেন্টালিটি, যেটা অনেক ডিরেক্টরদের মধ্যেও নাই। তো এই জন্য ওনারশিপ মেন্টালিটি আনতে হবে, যে প্রবলেম আসছে হাউ টু সলভ। যে অনেকে বললো যে হ্যাঁ মেরিনার্স গ্রুপের এখানে প্রবলেম, এই প্রোডাক্টটা ভালো না, সো ভালো না, এটার করণীয় কী? সো এটা ভালো কেমনে করা যায়, সেটা হবে একজন ডিরেক্টর, একজন ওনারের কথা, যে স্যার এই জিনিসটা ভালো না, সো এটা কেমনে করা যায়। হ্যাঁ, এখানে পাবনাতে প্রবলেম হয়েছে, সিরাজগঞ্জে আমরা গেছি, ওকে লেটস সলভ দিস। এখানে সিরাজগঞ্জে কেমনে এটাকে আমরা নতুনভাবে এস্টাবলিশ করতে পারি, সেটা থাকবে একজন ওনারের কথা। ওনার যদি মার্কেটে গিয়ে এটা নিয়ে নেগেটিভ ছড়ায়, হি ইজ নট অ্যান ওনার, সে ভুলক্রমে এখানে ডিরেক্টর হয়েছে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা তাদের বাছাই করতেছি, আমরা তাদের নিয়ে আগাতে চাই না। আমরা এখানে যাদের চাই, দে অল শুড বি পজিটিভ, দে অল শুড হ্যাভ ওনারশিপ মেন্টালিটি। ডিরেক্টর শব্দটা অনেক ভারী একটা টার, এটা বুঝতে হবে তাদেরকে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি ইউসুফ সাহেবকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর আশেষ কৃপা, আজকে আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আমি আশা করবো আল্লাহ তাআলা আমাকে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। এবং ডিরেক্টর মহোদয়বৃন্দ এবং আমার যারা সহকর্মী থাকবে, আমি তাদের সহযোগিতা কামনার্থী, যেন আমি আমার ভবিষ্যৎ যে আমাকে আল্লাহ মেধা দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে সামনে দিয়ে দিতে পারি। রাশি ব্যক্ত করে আমি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউসুফ সাহেব। ঠিক আছে, আপনাদের অনেক সময় নিয়েছি। আজকে আমাদের সাথে আরও একজন গেস্ট উপস্থিত আছেন। ওনার এক্সপিরিয়েন্স বা ওনার পরিচয় আসলে মানে অনেক বড়। তা আমি ভাইকে অনুরোধ করব, বিশেষ করে এক্সপিরিয়েন্সের লাইনে যদি আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের বা মেরিনাদের উদ্দেশ্যে বলতেন, এবং আমরা তার সাথে আমাদের নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছি অফিসিয়ালি, ইনশাল্লাহ এটাও আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম।
আজকে এই মেরিনোজ গ্রুপের এই প্রোগ্রামে আমার উপস্থিত হওয়ার পিছনের কারণটি হচ্ছে আমার একজন বন্ধু আপনাদের সাথে আছেন, আমার ক্যাডেট কলেজের বন্ধু। তো আপনাদের সাথে প্রথম মিটিং হওয়ার পরে এই গ্রুপের সাথে মিটিং হয়, শামীম ভাইয়ের সাথে মিটিং হয়, যে কোনো একটা ইস্যুতে আমার সাথে মিটিং হয়। তো সেই ইস্যু নিয়ে যখন আমি কথা বলছিলাম তখন আমার কাছে মনে হয়েছে এই কোম্পানিটা একদিন উঠবে, এবং ইস্যুটা ছিল নেগেটিভ। কেন ইস্যুটা নেগেটিভ এই জিনিসটা ব্যাখ্যা করি। আমি আইনজীবী হিসেবে বর্তমানে বাংলাদেশে কর্পোরেট হাউসে বড় বড় কিছু প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে আছে। এখন কোম্পানির মালিকদের ওই প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ, এবং যত বড় বিপদ আসুক না কেন সেই বিপদকে উত্তরণ করার যে মানসিকতা, এই বিষয়টা যখন আমি দেখি আমি বুঝতে পারি যে এই কোম্পানিটা উপরে উঠবে। একটা কোম্পানি তৈরি হওয়ার পরে এই কোম্পানিতে প্রচুর ঝামেলা হয়। এটা আমার দেখা বাংলাদেশের যতগুলো শীর্ষস্থানীয় কোম্পানি আছে এমন কোনো কোম্পানি নাই যেটাতে ঝামেলা নাই। কেন? এখানে অর্থনীতি জড়িত, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস জড়িত। আপনার বাংলাদেশের মতো দেশে আপনি যখন মার্কেটে যাবেন, মার্কেটে সব কিছু অ্যাকর্ডিং টু ল হচ্ছে না। মার্কেটে আপনাকে প্রচুর স্ট্রাগলের সম্মুখীন হতে হয়। যেহেতু এখানে অনেকজন মিলে আপনারা প্রতিষ্ঠানটা তৈরি করেছেন, সবার মেন্টালিটি এক হবে না। এই প্রতিষ্ঠানগুলোতে, এই টাইপ প্রতিষ্ঠানগুলোতে কি করা উচিত, আমি ছোট্ট একটা পরামর্শ দিয়ে শেষ করি। এই ধরনের প্রতিষ্ঠান যেখানে অনেক বেশি ব্যক্তি যুক্ত থাকে, যে ব্যক্তি বা যিনি বা যারা এই প্রতিষ্ঠানকে ওন করার চেষ্টা করে এবং সেই প্রতিষ্ঠানটাকে নিজের মতো করে এগিয়ে নিতে চায়, আপনারা বাকি যারা স্লিপিং পার্টনার অথবা দূর থেকে কোম্পানিটাকে দেখছেন, ইনভেস্টর হিসেবে আছেন, তাদের দায়িত্ব হচ্ছে ওই টিমটাকে বাছাই করে সাপোর্ট দেওয়া। এবং এই ছোট্ট কাজটা যদি করেন, যত ঝামেলা হোক, প্রাইমারি ঝামেলাগুলো যদি আপনারা সলভ করেন, একটা পর্যায়ে দেখবেন আপনাদের এই প্রতিষ্ঠান অনেক বড় হবে। ঠিক আপনাদের মতো একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে হক গ্রুপ। তো হক গ্রুপের, আমি হক গ্রুপের আইনজীবী। অলিম্পিকের কথা বললেন, অলিম্পিকের মালিক পক্ষের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো হক গ্রুপের মালিক হচ্ছেন আদমতবিজি হক। আপনারা জানেন যে আদমতবিজি হক 1 বছর আগে ওনার কোম্পানি নিয়ে প্রচুর ঝামেলা মিডিয়াতে আসছিল। মাত্র 2-3 জন লোক মিলে কোম্পানিটাকে একটা বড় বিপদের সম্মুখীন করে ফেলছিল। ওই সময়টাতে শক্তভাবে হক গ্রুপকে ওখান থেকে ওভারকাম করার পরে এখন কিন্তু হক গ্রুপ আবার নতুন করে তাদের নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতেছে। আলটিমেটলি একটা কোম্পানিতে অনেক ঝামেলা থাকবে, আর যেহেতু আমি আইনজীবী, আইনের বিষয় দেখি, আমার কাজটাই হচ্ছে ঝামেলা সলভ করা। আদারওয়াইজ তো আমাকে শামীম ভাই আইনজীবী হিসেবে নিত না। তো সেই ঝামেলাগুলো, এগুলো কোনো ঝামেলাই না এই কোম্পানির জন্য। আপনাদের এখানে আমি চাই এজ এ টিম আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এবং একটা বিষয় আমাকে খুব আগ্রহের প্রান্তে নিয়ে এসেছে এই কোম্পানিতে, সেটি হচ্ছে এই কোম্পানি ব্যাংক থেকে কোনো ইনভেস্টমেন্ট নেয় না, এবং আপনাদের ব্যক্তিগত টাকার, বেতনের টাকার ইনভেস্টমেন্ট আপনারা এখানে করেন। এই যে সুদবিহীন ইনভেস্টমেন্ট, এই কারণে এই কোম্পানির প্রতি আমার নিজের থেকে একটা শ্রদ্ধা আছে। আমি চাই এই প্রতিষ্ঠানটা উপরে উঠুক। আল্লাহ বরকত দেখ আপনাদেরকে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার ভাই। ঠিক আছে, আমরা এখন ডিনার এনজয় করি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কনসেন্ট্রেশন। আসসালামু আলাইকুম। Mariners Group, a business revolution for the mariners community.